কেএম নুরুল হুদা দেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনের অন্যতম কারিগর। তার অধীনে হওয়া 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট। 6000 নির্বাচন কেন্দ্র দখল, জাল ভোট, ব্যাপক প্রাণহানি সহ নানা অনিয়মের প্রায় সবই অস্বীকার করতেন তিনি। সম্প্রতি সাবেক এই সিসি গ্রেপ্তার ইস্যুতে বিশ্লেষকরা বলছেন তার এই পরিণতি দৃষ্টান্ত হয়ে থাকবে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। রাজনীতির বদলে যাওয়া এই আবহাওয়ায় হঠাৎ এক রাতে গ্রেপ্তার হলেন রাতের ভোটের তকমা পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। নতুন করে আলোচনায় সিইসি হিসেবে তার বিতর্কিত ভূমিকা। 2017 থেকে 22 সাল পর্যন্ত তার আমলে 6000 নির্বাচনে ব্যাপক প্রাণহানি, জাল ভোট ও অনিয়মের অভিযোগ ভুরি ভুরি। নানা শঙ্কার পরেও 2018 সালের জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি সহ সব দল। অথচ নির্বাচন ব্যবস্থার শেষ পেরেক ঠোকা হয় সেবারই, যেখানে 103টি আসনের 213টি কেন্দ্রে ভোট পড়ে শতভাগ। ওইসব ভোট কেন্দ্রে ভোট পড়ে মৃত ব্যক্তি এবং প্রবাসীদেরও। সেই নির্বাচনের 50টি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ফলাফলে 47টিতেই অনিয়মের প্রমাণ পায় টিআইবি। এর মধ্যে 33টি আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। বিএনপির মতো দল, একটা বড় দল, 177টা আমার যতটুকু মনে পড়ে সেন্টারে শূন্য ভোট পেয়েছে, এবং এমনকি আওয়ামী লীগ তারা চরম পরাক্রমশালী, তারাও 2টো সেন্টারে শূন্য ভোট পেয়েছে। তার মানে এই ভোটের তথ্যগুলো সঠিক ছিল না, এগুলো বানোয়ার্থিত ছিল। গেজেট প্রকাশ না করে তারা তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারত, সেটা তারা করে নাই। ন্যায় বিচারের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে নুরুল হুদা কমিশনের স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত। 2019-এর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 111 জন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট ছাড়াই নির্বাচিত হন 2000 জনপ্রতিনিধি। ওই নির্বাচনে সহিংসতায় নিহত হন শতাধিক। 1.5 লাখ 2 লক্ষ ভোট কেন্দ্র ক্লোজলি মনিটরিং করা কোনো সম্ভব না। সেই জন্য একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এই সম্মিলিত যে স্টেক হোল্ডার গুলো ছিল, পলিটিক্যাল পার্টি, প্রার্থী, ভোটার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন, সবার সেই কালীন সময়ে তাদের দায়িত্বে কি অবহেলা ছিল, তাদের ব্যর্থতার কারণ কি, এইগুলোকে চিহ্নিত করা একান্তভাবে প্রয়োজন। সিসি পদ থেকে অবসরে যাওয়ার 6 মাস পরে এক সাক্ষাৎকারে নুরুল হুদা স্বীকার করেন রাতে ভোটের অভিযোগের সত্যতা থাকতে পারে। সবশেষ রোববার গ্রেপ্তারের পর আদালতে জেরার মুখে তিনি বলেন 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। যুদ্ধবিরতিতে আপাতত থেমেছে ইরান ইসরায়েল সংঘাত। টানা 12 দিনের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষই। ইসরায়েলি হামলায় ইরানে নিহত 6 শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে 13 শিশু ও 44 জন নারী। আহত 4500-এর বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা, হাসপাতাল, ক্লিনিক ও কারাগার। প্রথম দিকের হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনী চিফ স্টাফ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা। পাল্টা হামলায় তেল আবিব, হাইফা, বীরশেভা ও বাতিয়াম শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেয় ইরান। দেশটিতে নিহত হয় অন্তত 24 জন। তবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস ও শাসক পরিবর্তনের যে মিশন নিয়ে সংঘাত চালিয়ে যাচ্ছিল ইসরায়েল, তা পূরণে দেশটি ব্যর্থ হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, তবে কয়েক সপ্তাহ পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি, এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। পেন্টাগন বলছে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগেভাগে সরিয়ে নিতে সক্ষম হয় ইরান।
22 জুন 125টি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যেখানে B-2 বোমারু বিমান থেকে অন্তত 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা। তার সাথে সুর মেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগন। জানায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র, তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেয়া গেছে। পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব। পেন্টাগন বলছে হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান, যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে। গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার শঙ্কায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরান 60% মাত্রার ইউরেনিয়ামের 400 কেজির মজুদ রক্ষা করতে পেরেছে। ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা। ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিলেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, আমদানিতে বাড়তি ব্যয় হলে প্রয়োজনে তা বিপিসির মুনাফা থেকে সমন্বয় করা হবে। আশ্বাস দেন শিল্পে গ্যাস সংকট সমাধানের। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধে দুশ্চিন্তা বেড়েছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জ্বালানি উপদেষ্টা জানান, স্বল্প মেয়াদে যুদ্ধের প্রভাব পড়বে না দেশের বাজারে। বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 6 মাস চুক্তিবদ্ধ মূল্যে সরবরাহ নিশ্চিত করবে সরবরাহকারীরা। এই শর্ট টার্মে আমাদের ব্যবস্থা আছে। আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, LNG ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। এবং আমাদের সাপ্লাইরা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেব। দীর্ঘদিন ধরে শিল্প খাতে গ্যাস সংকট নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা, তাই নতুন বিনিয়োগ আকর্ষণে পুরনো সমস্যার সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এক্ষেত্রে জ্বালানির দাম ও ভর্তুকি না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগের কথা জানান জ্বালানি উপদেষ্টা। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। যারা আমাদের সাথে এখন কাজ করছেন তারা কিন্তু প্রথমে গিয়ে এনাদেরকেই জিজ্ঞেস করেন যে আসলে বাংলাদেশে ব্যবসা করা উচিত কি উচিত না। সো ওনারা যে ফিডব্যাকটা দিবেন সেটার উপর বেসিস করেই আসলে ফাইনাল ডিউ ডিলিজেন্স ডিসিশন মেকিংটা হবে। তো এই জন্য আমাদের কনস্ট্যান্টলি একটা এফোর্ট দিতে হবে যে আমাদের এক্সিস্টিং যারা আছেন তাদেরকে আমরা ভালোভাবে টেক কেয়ার করি এবং তাদের সাথে এঙ্গেজমেন্টটা বজায় রাখি। এর আগে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্স হোলসিমের সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি সই করে জালালাবাদ গ্যাস কোম্পানি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা বলেন, একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ডাকসু নির্বাচন যেন না হয়, এটি সেই অপচেষ্টা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধু, চট্টগ্রামে বাড়ছে করোনার প্রকোপ, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে মানুষের মধ্যে এখনও গড়ে ওঠেনি সচেতনতা। বিশেষ করে এখনও করোনা পরীক্ষাতেই অনীহা অনেকের, মানছেন না স্বাস্থ্যবিধি। যদিও জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানান স্বাস্থ্য কর্মকর্তারা। চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষা শুরু হয় 19 জুন। 5 দিনে নমুনা পরীক্ষা হয় 68টি, পজিটিভ হয় 5 জন।
17 জুন পরীক্ষা শুরু হয় জেনারেল হাসপাতালে। পরীক্ষা হয় 28টি, বিআইটিআইডিতে পরীক্ষা 8টি। সব মিলে সরকারি হাসপাতালে করোনার পরীক্ষা মাত্র 104টি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রকোপ বাড়লেও নানা কারণে করোনা পরীক্ষা করতে অনীহা আছে মানুষের। সচেতনতা একটু কম। করোনার ব্যাপারে যে পূর্ববর্তী করোনায় মানুষের মধ্যে যে আতঙ্কটা ছিল, সে আতঙ্ক থেকেও মানুষ আসলে এখন অনেকটা স্বাভাবিকভাবে প্রক্রিয়ায় নিয়ে এসেছে। সে কারণেই আসলে মানুষজন হয়তো করোনা পরীক্ষায় এতটা আগ্রহী হচ্ছে না। যদিও করোনা পরীক্ষার কিছুটা ভিন্ন চিত্র বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ল্যাবে, যেখানে পরীক্ষা হয় 1311টি, তাতে রোগী শনাক্ত হয় 73 জন। তবে করোনা নিয়ে মানুষের মধ্যে আগের মতো এখনও গড়ে ওঠেনি সচেতনতা। সামাজিক দূরত্ব বজায় সহ স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারোরই। কম মাস্কের ব্যবহার, পড়লে আবার শ্বাস নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছে, সেই জন্য এখন যদি বাধ্য করা হয় তাহলে অবশ্যই করবো। আমাদেরকে বাধ্য করা ছাড়া আমরা কোনো কিছু করি না। আসলে বাধ্য তো কিছু না, সব হচ্ছে নিজের একটা ব্যক্তিগত ব্যাপার। আমি যদি সচেতন হই, আমার দেখা থেকে আরো অনেকজনের সচেতন হবে। মানুষের ভয় কমে গেছে, অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করতেছে না। যেভাবে সচেতন ছিল তখন ওভাবে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো রোগটা তো মানে খুবই প্রকট। ব্যাপক সংক্রমণ এড়াতে হলে জনসচেতনতা তৈরিতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। যদিও এজন্য নানা উদ্যোগের কথা বলছেন স্বাস্থ্য বিভাগ। অবশ্যই সেটা যথাযথ বডি তথা WHO বা IUCN এর মাধ্যমেই এই সতর্কতা বা অ্যালার্টনেস জারি করতে হবে। তাহলেই জনগণ কিছুটা সতর্ক হবে এবং এই টেস্টমুখী হবে। জনসচেতনতা ক্রিয়েট করার জন্য মাইকিং করছি। আমাদের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা লিফলেট বিতরণ করছে। সিটি কর্পোরেশনও তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে মহানগর এলাকায়। তবে এক্ষেত্রে আমি বলবো যে ব্যক্তি পর্যায়ে সচেতনতাটা যাতে সবাই মেনটেন করে, অন্তত মাস্ক পরা এই অভ্যাসটা যাতে সবার ভিতরে চলে আসে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের মঙ্গলবার পর্যন্ত মৃত্যু হয় 6 জনের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সরকারি পরিসংখ্যান আর মাঠ পর্যায় হিসেবে রয়েছে গরমিল। দায় স্বীকার করে বাসিন্দাদের সচেতনতায় গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। কুমিল্লায় নিঃশব্দে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সরকারি হিসাবে জেলায় গত 6 মাসে আক্রান্ত 295 জন, অথচ মাঠের চিত্র ভিন্ন। জুন মাসে দাউদকান্দিতে আক্রান্ত 1,500-এর বেশি মানুষ। ডেঙ্গু বিস্তার রোধে প্রশাসনের নজর নেই, এমন প্রশ্নে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান তথ্যে গরমিলের কথা। জুনের 1 তারিখ থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত 1600-এরও অধিক রোগী আমরা শনাক্ত করেছি। এখানে বেশিরভাগ রোগী বেসরকারি পর্যায়ে শনাক্ত হয়েছে, যেগুলোর তথ্যগুলো আমরা প্রথম পর্যায়ে পাইনি, পরবর্তীতে আমরা অনুসন্ধান করে সেই তথ্যগুলো বের করে নিয়ে আসছি। আমি এটা স্বীকার করে নিচ্ছি, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে একটু বিলম্বই হয়েছে। দাউদকান্দি পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে সংক্রমণ সবচেয়ে বেশি। স্থানীয়দের মতে তথ্য ঘাটতি ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির মূল কারণ, আর জনপ্রতিনিধি না থাকায় ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। আমার ফ্যামিলিতে আমার 3 মেয়ে, এর মধ্যে 2 মেয়ে আক্রান্ত। এটা বড়, মেজোটা বাসায়, আর আমার পাশের ফ্ল্যাটও আক্রান্ত। যিনি অনেক নোংরা পানি, তারপর এই যে আপনি যে জায়গায় দাঁড়াইছেন আপনি হয়তো দেখতে পারতেছেন ড্রেনের কি অবস্থা। তবে আমাদের এখানে এই যে ড্রেনের এখানে মশা অতিরিক্ত, এই কাজগুলো করা হয় না, যার কারণে মশার উপদ্রব অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে বাসিন্দাদের সচেতন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাকে সরকারি যখন নাকি আমরা এই রিপোর্টটা দিই তাতে একটা ফর্ম ফিল আপ করতে হয়। বেসরকারিভাবে আমরা এখন পর্যন্ত যতটুকু খোঁজখবর পেয়েছি, আমরা প্রায় 1500-এর মতো খোঁজখবর পেয়েছি দাউদকান্দিতে, এবং এই জন্য আমরা আমাদের বিভাগীয় পরিচালককে আমরা এটা অবগত করেছি। 1 নম্বর বিষয় হলো যেন ডেঙ্গু আক্রান্ত না হয়, এটা একটা দিক। আরেকটা দিক হলো আক্রান্ত হওয়ার পরে তড়িৎ কী ব্যবস্থা নিতে হবে। দ্রুত হসপিটালাইজড করতে হবে রোগীকে, এবং তার প্লাটলেট কাউন্ট করতে হবে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। শুধু আক্রান্তই নয়, ডেঙ্গুতে কুমিল্লায় এবছর প্রাণ গেছে 4 জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।